আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ বন্ধুরা, জানি অলরেডি কিন্তু ঈদের এক সপ্তাহ চলে গেছে, তারপর কিন্তু ঈদের একটা আমেজ রয়ে গেছে। এখনও পর্যন্ত কিন্তু আপনারা অনেক জায়গায় আছেন, কেউ দেশে কেউ দেশের বাইরে, অনেক জায়গায় আপনারা ঘুরতেছেন। আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আমি ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে কিছু অপরন্ত ভৌতিক গল্প শেয়ার করব। আজকের এপিসোডটা একটু অন্যরকম হবে সব সময়ের মতন। যারা আমার এই গল্পটি শোনেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি, তাদের ধন্যবাদ। যারা করেন নাই, এখনই ভৌতিক গল্প শোনার জন্য আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বেশি কথা না বলে আজকে কিন্তু মূল ঘটনাতে চলে যাব। আজকের এপিসোডটি একটু অন্যরকম হবে এবং আশা করি আপনারা সব এপিসোডের মতনও এই এপিসোডটা মন দিয়ে শুনবেন। যে ঘটনাটা আপনার সাথে শেয়ার করব সেটা আমাকে পাঠিয়েছে হলো দোলন আক্তার, এবং ঘটনাস্থলটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হলো ড্যামরা কোনাপাড়া ডগাই। সূত্রপাত হয় 2019 সালে। আমাদের বাসার চাল ভেঙে পড়ে মার্চের ঠিক 30 তারিখে তুফানে। যেহেতু বাসার কাজ করব, তাই সিদ্ধান্ত নেই একটি বাসা ভাড়া নিয়ে চলে যাব। বাসার চাল ভাঙার ঠিক পরের দিনই আমাদের বাসার পাশের একটি ফ্ল্যাট খালি পাই। আমরা সেই ফ্ল্যাটে উঠে পড়ি। নতুন বাসায় আসার পর থেকেই একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে, যেন থামার শেষ নেই। একদিকে মা অসুস্থ, অন্যদিকে আমি। ব্যবসা বাণিজ্য সব কিছু লসের উপরে লস চলছে। আমি মাকে বললাম, একটা জিনিস খেয়াল করে দেখেছো? এই বাসায় আসার পর থেকেই সব কিছু খারাপ হচ্ছে, ভালো কোনো খবর নেই। সব দিক থেকেই পিছু পা হয়ে গেলাম। কথায় কথায় মা বলছিল, আমি তোকে একটা কথা বলবো, ভয় পাবি না তো? আমি বললাম, কি বলো? আমি না মাঝে মাঝে রুমের ভিতরে একটা জিনিস ছোটাছুটি করতে দেখি। মাঝে মাঝে নুপুরের আওয়াজও পাই। মনে হচ্ছে আমার চারপাশে কে যেন হেঁটে হেঁটে বেড়ায়। মাকে আমি বললাম, মা তুমি ভয় পাও না? তোমার মুখ থেকে শুনে আমার একটু একটু ভয় লাগছে। মা বলল, এই জন্য তোকে বলতে চাইনি। তারপর অনেকটা দিন পার হয়ে গেল। একদিন সকালে মা বলছে, জানিস আজকে সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল আমার সাথে। আমি নামাজ পড়ে কোরআন পড়েছিলাম। ঠিক ওই মুহূর্তেই আমার ওয়াশরুম থেকে ছান ছান নুপুরের আওয়াজ একদম স্পষ্ট। যখনই গেট খুললাম, কোনো কিছু অস্তিত্ব পেলাম না। মাকে জড়াইয়া ধরে বললাম, মা তোমার ভয় লাগেনি? মা বলল, আচ্ছা আমার ভুল হতে পারে। তুই এক কাজ কর, দেখ তো সাততলায় নাকি নতুন বউ এসেছে কিছুদিন আগে। তুই একটু কষ্ট করে যে দেখ নতুন বউয়ের পায়ে নুপুর পরে ছাদে হাঁটাহাঁটি করছিল নাকি। আর ওনাদের কিছু বলার দরকার নাই, শুধু পার দিকে দেখবি নুপুর আছে কিনা। মার কথা মতন তল্লাশি করতে চলে গেলাম আন্টিদের বাসায়। যে দেখি নতুন বউ নেই। কিছুক্ষণ সময় ধরে আন্টির পার দিকে তাকালাম, দেখলাম ওনার পাও খালি। বাসায় এসে মাকে জানানোর পর মা বলল, হয়তো আমি ভুল দেখেছি, এসব বিষয়ে বাদ দে। তারপর এই ঘটনার ঠিক এক সপ্তাহ পর আরেকটি প্রচুর ভৌতিক ঘটনা ঘটে যাওয়ার জন্য আমার মা হেঁটেছিল না। একদিন রাত 3:30 হঠাৎ মার ঘুম ভেঙে গেল। আবার সেই একই আওয়াজ ছন 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 মায়ের সামনে দিয়ে যাচ্ছিল। এবার মা ধরে নিল যে আজকে এটা শেষ দেখব। এ বলে মা তার পিছু পিছু গেল। আমার মা যত সামনে যায় আওয়াজটা তত দূরত্বে যাচ্ছে। মা খেয়াল করে দেখলো আওয়াজটা একেবারে উপর ছাদে চলে গেল, ছাড়িয়ে গেল। মার কিন্তু তখন খেয়াল ছিল না যে ঘড়িতে কয়টা বাজে, কখন উঠেছে। তার মাথায় একটাই চিন্তা যে আজকে এই আওয়াজের শেষ দেখবে। কিন্তু মা ছাদে কি দেখবে তার জন্য কিন্তু মা রেডি ছিল না। মা দেখলো ছাদের এক কোনায় কালো ছায়ার মতন কে যেন বসে আছে চুপচাপ। মা বলল, কে তুমি? কিন্তু কোনো আওয়াজ যেন ওইখান থেকে আসছে না। তখন মা সামনে এগিয়ে গেল, এমন ছায়াটির সামনে মুখোমুখি দাঁড়িয়ে বলল, সেই তুমি? আমি বাসায় থাকতে পারছি না, কিছু করতে পারছি না, শুধু পায়েলের ছমছম। কে তুমি বলো? যখন ওই ছায়াটি মার দিকে তাকালো, মা দেখতে পেল দুটি চোখ একেবারে জলজল করছে। ঠিক মুখের জায়গায় যেরকম আমাদের দাঁত থাকে, সেখানে দাঁত হলো 4টি, এবং 4টি দাঁতই এত বড় বড়, তার মুখ থেকে একেবারে গলা পর্যন্ত বুক পর্যন্ত চলে আসে। সাথে সাথেই আমার মা ওখানে অজ্ঞান হয়ে যায়। সকালে উঠে দেখি আমার মা পাশে নেই। মাকে খুঁজতে খুঁজতে যখন আমি ছাদে গেলাম, যে দেখি মা অজ্ঞান হয়ে পড়ে আছে।
তারপর মাকে ধরে নিয়ে এসে বাসায় সুস্থ করে জ্ঞান ফেরার পরে সব থেকে শুনলাম। তারপর মার কিছুদিন পর প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে যায়। তারপর মাকে হসপিটালে ভর্তি করলাম। ডাক্তার বলছে সব কিছুই অকহ্য হয়ে গেছে, 5 ব্যাগ রক্তের প্রয়োজন। সব কিছুরই ব্যবস্থা হলো, কিন্তু মাকে আর বাঁচাতে পারলাম না। মা মারা যাওয়ার ঠিক 10 দিন পর এমন প্রচণ্ড মন খারাপ ছিল। মাগরিবের নামাজের পর কোরআন নিয়ে বসলাম। 1-2 পাতা পড়ার পর দেখি মায়ের রুমের সেই বাথরুম থেকে নূপুরের আওয়াজ, ছান ছান ছান। সেই মুহূর্তে আমার শরীরের সকল লোম শিহরে উঠেছে। তারপর আমার মনে হলো এই বাসাতেই আমার মাকে হারিয়েছি, এটা শেষ না দেখে আমি বাসা ছাড়ব না। তাই আমি খোঁজাখুঁজি করে ধরলাম এবং ফকিরকে জিজ্ঞাসা করলাম যে আসলে এই বাসায় কি হয়েছে, আমাকে একটু জানান। ফকিরের নাম আমি বলবো না। অনেকদিন পর বাসায় আসার পর পুরা বাসাটা চেক করলো, ছাদও চেক করলো। চেক করার পর আমাকে বলল যে মা, আমি কিছুদিন পর তোমাকে জানাচ্ছি। তারপর আমি যা জানলাম তাতে আমি অনেক ভয় পেয়ে গেছি। ফকির আমাকে বলল যে আমরা এই বাসায় আসার আগে থেকে 4-5 বছর আগে আমাদের এই ফ্ল্যাটে একই দম্পতি ভাড়া থাকতো। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ছিল অনেক দিন ধরে। ওয়াইফের পায়েলের ব্যবহার করার জন্য তার হাজব্যান্ড তাকে একজোড়া পায়েল কিনে এনে দেয়, কিন্তু কিছুদিন যেতেই তার হাজব্যান্ড লক্ষ্য করে ওয়াইফ ওই পায়েলকে এত পছন্দ করে ফেলছে, পায়েল নিয়ে ঝগড়া হতো। পায়েল পরে সন্ধ্যা নাই রাত নাই, যখন তখনই মন চাইতো ছাদে যেত। এ কারণে তাদের ঝগড়া প্রত্যেক দিন কিন্তু ঠিক রাতেই হতো। ঠিক একদিন রাত 3:30টার দিকে তাদের ভিতরে আবার ঝগড়া লাগে। ঝগড়া লাগা বশত তার ওয়াইফ এই ছাদে যে কোণাটাতেই আম্মু একটি ছায়া দেখেছিল, জাস্ট সেই কোণাটাতেই মেয়ে ঝাঁপ দিয়ে ওইখান থেকে আত্মহত্যা করে। আমাদের আগেও কিন্তু এই ফ্ল্যাটটা অন্যরকম ছিল, কিন্তু আমাদেরকে কেউ জানায় নাই। এ হলো মূল ঘটনা। ফকির আমাকে বলল যে না, আত্মাটাকে, এই অশরীরিক জিনিসটাকে আর এটাকে কখনই এই বিল্ডিং থেকে আলাদা করানো যাবে না। তার থেকে ভালো হয় তুমি এই বাসা ছেড়ে দাও। আমি সিদ্ধান্ত নিলাম যে আর এই বাসায় থাকা যাবে না। আর যেহেতু এই অশরীরিক এখান থেকে সরানো যাবে না, আমার আর দরকার নেই। তখন থেকে আমি ওই বাসাটা ছেড়ে দিই। এই ছিল আমার ঘটনা। আশা করি ভালো লেগেছে। কিন্তু এখন অন্য জায়গায় থাকি, কিন্তু আমার কাছে আরেকটি ঘটনা আছে। আমি যদি সময় পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। এবং জুয়েল ভাই ভালো থাকবেন। আপনার প্ল্যাটফর্ম আমি ঘটনাটা পাঠালাম, আমার এই ঘটনাটা আপনি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ যে কাহিনীটা আমরা শুনলাম, যে গল্পটা শুনলাম, আসলে এখনও কিন্তু পুরান টাউনের অনেক জায়গায় এরকম ঘটনা ঘটে থাকে এবং অলরেডি ঘটতেছেও। আপনার কাছে যদি জানাশোনা এরকম ঘটনা ঘটে আপনার কাছে জানাশোনা যদি এরকম কোনো ঘটনা থাকে অথবা আপনার সাথে অলরেডি ঘটতেছে, তাহলে অবশ্যই কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন। অবশ্যই আপনারা জানাতে পারেন। আর অবশ্যই জানানোর জন্য ভিডিও ডিসক্রিপশনে আপনি মেল দেওয়া আছে। মেলটা আমি বলে দিচ্ছি, jewelshow725@gmail.com। এখানে চাইলেই আপনার ঘটনাটি আপনি পাঠাতে পারবেন। মনে রাখবেন, আপনি চাইলে টেক্সটও পাঠাতে পারেন, লিখেও পাঠাতে পারেন, আপনি চাইলে অডিও ক্লিপও পাঠাতে পারেন। তাই কথা না বাড়িয়ে এখন আমরা কিন্তু আরেকটি গল্পতে যাবো। এবং এই গল্পটা অনেক ভয়ানক। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভৌতিক গল্প দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থেকে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমরা এখন যে গল্পটাতে যাব সেটা হলো একটা অ্যাম্বুলেন্স নিয়ে। হ্যাঁ বন্ধুরা, অ্যাম্বুলেন্সে কিন্তু অনেক ঘটনাই ঘটে। যারা লাশবিহীন লাশ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তাদের সাথে অনেক ঘটনাই ঘটে। এখন যে ঘটনাটা একটু অন্যরকম ঘটনা, হয়তো বা আপনাদের অনেক ভালো লাগবে। ঘটনাটা আমি শুরু করছি। আগমন বাংলাদেশের এক প্রান্ত অঞ্চলের ছোট্ট গ্রাম ছিল, লাল নাম দলুয়া। গ্রামটি সবসময় শান্তিপূর্ণ ছিল, কিন্তু হঠাৎ একদিন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেই রাতের পর থেকে গ্রামের লোকেরা আতঙ্ক দিন কাটাতে থাকে। এক সন্ধ্যায় গ্রামের বাজারে অচেনা এক অ্যাম্বুলেন্স এসে থামে। অ্যাম্বুলেন্সটির গায়ে বড় বড় অক্ষরে লেখা আছে দলুয়া হাসপাতাল। কিন্তু এই হাসপাতালে কখনই অ্যাম্বুলেন্স ছিল না, আর গ্রামের কেউ এই অ্যাম্বুলেন্স সম্পর্কে কিছু জানতে না। মাঝরাতে অ্যাম্বুলেন্সের চালক রশিদ মিয়া দলুয়া গ্রামের একটি পুরনো বাড়ির সামনে থামেন। গ্রামের লোকেরা রশিদ মিয়াকে চেনে। তিনি এক সময়ের গ্রামের স্থানীয় ডাক্তার ছিলেন।
রশিদ মিয়া কিছুদিন আগে রহস্যজনক মারা যান, কিন্তু আজ তাকে অ্যাম্বুলেন্স চালাতে দেখে সবাই অবাক হয়ে যায়। ভয় কেউ সামনে এগোতে সাহস পায় না। গ্রামের লোকেরা আবিষ্কার করে যে অ্যাম্বুলেন্সটি কোথায় নেই, তবে পুরনো বাড়ির সামনে কিছু রহস্যময় চিহ্ন পাওয়া যায়। চিহ্নগুলো রক্তের দাগের মতো লাগছিল। গ্রামের মানুষ ভয়ে কাঁপতে থাকেন। রতন, গ্রামের এক যুবক, সাহস করে পুরনো বাড়িতে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। রতন ঢুকে দেখে বাড়ির ভেতরে প্রচুর ধুলো জমে আছে, যেন বহু বছর ধরে এখানে কেউ আসেনি। একটি ঘরে ঢুকে রতন দেখতে পায় মেঝেতে কিছু অপ্রতীক আঁকা রয়েছে। প্রতীকগুলো মাঝখানে একটি মৃতদেহ পড়ে আছে, যেন এটি মাত্র কয়েক ঘন্টা আগে মারা গেছে। রতন ভয়ে কাঁপতে কাঁপতে মৃতদেহের দিকে তাকায়। হঠাৎ করে মৃতদেহের চোখ খোলে এবং রতনের দিকে তাকিয়ে বলে, আমাকে উদ্ধার করো, আমার আত্মা শান্তি চায়। ভয়ে পিছিয়ে যায় এবং দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসে। সে পুরো ঘটনা গ্রামের প্রধানকে জানায়। অনুসন্ধানে গ্রামের প্রধান কাদির চাচা বিষয়টি গুরুত্ব সহকারে নেন এবং গ্রামের কিছু সাহসী যুবকদের নিয়ে পুরনো বাড়ি যান। তাদের বাড়ির মধ্যে ঢুকে রক্ত দাগ এবং মৃতদেহের অবস্থান দেখে। মৃতদেহটি এখন আর সেখানে নেই, কিন্তু রক্তের দাগ এবং প্রতীকগুলো এখনো স্পষ্ট। কাদির চাচা ও তার সঙ্গীরা বাড়ির প্রত্যেকটি কোণে খুঁজে দেখেন, কিছুই পান না। হঠাৎ করে তারা শুনতে পান অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজ। তারা দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে আসে, দেখে সেই অজানা অ্যাম্বুলেন্সটি আবার বাড়ির সামনে থেমেছে। অ্যাম্বুলেন্সটির ভিতর থেকে ধোঁয়া বের হতে থাকে এবং রশিদ মিয়ার ছায়া দেখা যায়। রশিদ মিয়া কাদির চাচার দিকে তাকিয়ে বলে, আমাদের রহস্য উন্মোচন করো, আমাদের আত্মা মুক্তি দাও। কাদির চাচা ও তার সঙ্গীরা বুঝতে পারেন এটি সাধারণ কোনো ঘটনা নয়, এটি একটি অতিপ্রাকৃত রহস্য যা তাদের সমাধান করতেই হবে। অতীতে ছায়া কাদির চাচা গ্রামের বয়স্ক লোকদের সাথে আলোচনা করেন। তারা জানান বহু বছর আগে দলুয়া গ্রামে একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল। গ্রামের একদল ডাকাত রাতের বেলা এক ধনী পরিবারের উপর আক্রমণ করে, তাদের সবাইকে হত্যা করে এবং তাদের সম্পদ লুট করে নিয়ে যায়। মৃতদেহগুলো গ্রামের শ্মশানে। সেই সময় গ্রামের ডাক্তার ছিলেন রশিদ মিয়া। তিনিও সেই রাতে ডাক্তারদের হাতে নিহত হন। এই ঘটনার পর থেকে গ্রামের লোকেরা বিশ্বাস করতে শুরু করে যে রশিদ মিয়ার আত্মা এবং সে ধনী পরিবারের আত্মাগুলো আজও শান্তি পাননি। রহস্যের সমাধানত এই কাদির চাচার গ্রামের যুবকদের নিয়ে শ্মশানে যায়। তারা সেখানে গিয়ে দেখে বহু পুরনো কবর খনন করা হয়েছে। তারা কবরগুলি কাছে গিয়ে মৃতদেহগুলি খুঁজে পায়। প্রতিটি মৃতদেহের গায়ে সেই অজানা প্রতীকগুলি খোদাই করা রয়েছে। তারা বুঝতে পারে প্রতীকগুলি কোন প্রাচীন মন্ত্র বা জাদুবিদ্যার চিহ্ন। কাদির চাচা তাদের মধ্যে একজন বয়স্ক পণ্ডিতকে নিয়ে আসেন, যিনি এসব মন্ত্র সম্পর্কে জানেন। পণ্ডিতটি বলেন, প্রতীকগুলি প্রাচীন জাদুবিদ্যার চিহ্ন, এদের মন্ত্র পড়ে এসব আত্মাকে মুক্তি দিতে হবে। মুক্তির সন্ধান চাচা ও পণ্ডিত মিলে সে প্রাচীন মন্ত্র পড়তে শুরু করেন। ধীরে ধীরে শ্মশানের চারিদিকে একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয়। মৃতদেহগুলি ধীরে ধীরে পচতে শুরু করে এবং প্রতীকগুলি মিলিয়ে যায়। অ্যাম্বুলেন্সটির সাইরেন আবারও বাজতে থাকে এবং রশিদ মিয়ার ছায়া দেখা যায়। রশিদ মিয়া কাদির চাচার দিকে তাকিয়ে বলেন, আমাদের প্রচেষ্টার ধন্যবাদ, আমাদের আত্মা এখন মুক্ত। রতন ও কাদির চাচা সহ গ্রামের সবাই ভয়ে কাঁপতে থাকে, কিন্তু তারা বুঝতে পারে এই যে রহস্য ঘটনা শেষ হয়ে গেছে। নতুন ভোরপুরের দিন সকালে গ্রামের লোকেরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। পুরনো বাড়ির আর শ্মশান কোনো অদ্ভুত ঘটনা ঘটে না। অ্যাম্বুলেন্সটি আর কখনই দেখা যায় না। রতন ও কাদির চাচার গ্রামের মানুষের কাছে বীরত্বের প্রতীক হয়ে ওঠে। লোকেরা তাদের প্রশংসা করে। দলুয়া গ্রাম আবার শান্তিপূর্ণ হয়ে ওঠে, কিন্তু সে ভয়াবহ রাতের স্মৃতি আজও গ্রামের মানুষ ভুলতে পারেনি। তারা বিশ্বাস করে যে রশিদ মিয়ার আত্মা তাদের রক্ষা করতে সবসময় তাদের পাশেই থাকবে। এই যে ঘটনাটা শুনলাম, খুব ভালো লাগলো। এবং এটা কিন্তু ধলুয়া গ্রামের একটি ঘটনা, আর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বাংলায়, মানে হলো ভারতের কিছু আশেপাশের গ্রামে। এরকমই যদি আরও ঘটনা আপনি শুনতে চান, জানতে চান, অবশ্যই ভূত.আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।